গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস নীল মানুষ। পড়ছি এর দ্বিতীয় পর্ব। ফরহাদউদ্দিনের ঘুম ভাঙল সন্ধ্যায়। চোখ মেলেই তিনি খুব আরাম পেলেন। নরম ফোমের বিছানায় তিনি শুয়ে আছেন, গায়ে ধোয়া চাদর। ধোয়া চাদর থেকে আরামদায়ক গন্ধ নাকে এসে লাগছে। কেউ একজন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার আঙুলগুলি অস্বাভাবিক ঠান্ডা। মনে হচ্ছে সে হাত বুলাবার আগে তার আঙুল ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে আনছে। কনক নাকি? কনকের হাতের আঙুল এরকম ঠান্ডা। সে এ বাড়িতে আসবে কিভাবে? নাকি কেউ তাকে খবর দিয়ে এনেছে? ফরহাদউদ্দিন পাশ ফিরলেন, আর তখনই কে একজন বলল, এখন কি একটু ভালো লাগছে? তিনি ভালোমতো চোখ মেললেন। অপরিচিত একজন মহিলা বিছানার ডান পাশে রাখা চেয়ারে বসে আছেন। একজন চেনা মানুষের দেখা পেলে হতো। ভদ্রমহিলা একটু কাছে ঝুঁকে এসে নরম গলায় বললেন, ওঠার দরকার নেই, চোখ বন্ধ করে শুয়ে থাকুন। এখন কি একটু ভালো লাগছে? ফরহাদউদ্দিন লজ্জিত গলায় বললেন, জি লাগছে। আমরা তো খুবই ভয় পেয়েছিলাম। ডাক্তার এসে দেখে গেছে। ডাক্তার বলেছে সব ঠিক আছে, ব্লাড প্রেশার সামান্য কম, অতিরিক্ত দুর্বলতা থেকে এরকম হয়েছে। আরাম করে কিছুক্ষণ ঘুমালেই সব ঠিক হয়ে যাবে। আমি এখন ঠিক আছি। এরকম কি আগেও হয়েছে? জি না। সঞ্জু কোথায়? দুধ নিয়ে আসি, এক গ্লাস দুধ এনে দিই। জি আচ্ছা। ভদ্রমহিলা দুধ আনতে গেলেন। ফরহাদউদ্দিন মাথা ঘুরিয়ে দেখতে চেষ্টা করলেন এতক্ষণ কে কপালে হাত বুলিয়ে দিচ্ছিল। আশ্চর্য, কেউ নেই। পুরো ব্যাপারটা মনে হয় স্বপ্নে ঘটেছে। স্বপ্নটা আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। একটা গ্লাস ভর্তি দুধ নিয়ে ভদ্রমহিলা আবার ঢুকলেন। তাকে আগে যতটা অচেনা লাগছিল, এখন তার চেয়ে অচেনা লাগছে। এমন কি হতে পারে যে তিনি ভুল কোনো বাড়িতে ঢুকেছেন? তিনি ওদের চেনেন না, এরাও তাকে চেনে না। রিকশা হয়তো অন্য একটা বাড়ির সামনে থেমেছে। বাড়ির লোকজন দয়া করে তাকে নিয়ে বিছানায় শুয়েছে। সঞ্জুর সঙ্গে থাকলে ভালো হতো। সঞ্জুকে আশেপাশে দেখা যাচ্ছে না। সে হয়তো শেষ পর্যন্ত আসেনি। দুধটা খান। একটু পরে খাই। ঠিক আছে, একটু পরেই খান, আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিন। ভদ্রমহিলা আবারও আগের চেয়ারটায় বসলেন। এবার তাকে একটু যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে ভদ্রমহিলার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। একটা খুবই আশ্চর্যের ব্যাপার যে একটা মানুষকে কিছুক্ষণ চেনা লাগছে, আবার কিছুক্ষণ অচেনা লাগছে। ভদ্রমহিলা বললেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ফরহাদউদ্দিন হ্যাঁ সূচক মাথা নাড়লেন। মিথ্যা সূচক হ্যাঁ মাথা নাড়া ঠিক হয়নি। মুখে মিথ্যা বলাও যা, মিথ্যা মাথা নাড়াও তা। না বলা উচিত ছিল। সেটা অবশ্যই ঠিক হতো না। আত্মীয় স্বজনকে চিনতে না পারা খুবই লজ্জার ব্যাপার। কিছুক্ষণ কথাবার্তা বললেই পরিচয় বের হয়ে আসবে। ভদ্রমহিলা বললেন, অনেকদিন পরে দেখা তো, এই জন্যে ভাবলাম চিনতে পারেননি। ফরহাদউদ্দিন বললেন, আপনি ভালো আছেন? আমাকে আপনি করে বলছেন কেন? ও আচ্ছা, ঠিকই তো। আপনি করে কেন বলছি? বয়স হয়েছে তো, উল্টাপাল্টা কাজ করি। আপনি তুমিতে জট পাকিয়ে ফেলি। তুমি ভালো আছো? জি ভালো। ছেলেমেয়েরা ভালো? প্রশ্নটা করেই ফরহাদ সাহেব শঙ্কিত বোধ করলেন। এটা একটা ভুল প্রশ্ন হয়েছে। হয়তো এই মহিলার ছেলেমেয়ে হয়নি। এরকম দম্পতি আছে যাদের কোনো ছেলেমেয়ে হয় না। তাদের অফিসের বড় সাহেব কর্নেল হাবিবুর রহমান সাহেবেরই কোনো ছেলেমেয়ে নেই। তারা চেষ্টার কোনো ত্রুটি করেননি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগেও স্ত্রীকে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে এলেন। যাদের বাচ্চা কাচ্চা হয় না, তাদের যদি জিজ্ঞেস করা হয় ছেলেমেয়েরা কেমন আছে, তারা খুবই মনে কষ্ট পায়। ভদ্রমহিলা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমার ছেলেমেয়েরা ভালোই আছে। দুলাভাই, আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। ফরহাদউদ্দিন হতাশ চোখে তাকিয়ে আছেন। মহিলা হাসি মুখে বললেন, পারুলাপার মেঝো ভাই ইস্তিয়াক, আমি তার স্ত্রী। আপনি এখন আবার বলে বসবেন না যে ইস্তিয়াককে চেনেন না। কি যে তুমি বলো, কেন চিনব না? ও কি করে বলুন তো? ব্যবসা করে। না, পুলিশ অফিসার, ডিবিতে আছে, এসপি। প্রমোশন হবার কথাবার্তা হচ্ছে। প্রমোশন হলেই ডিআইজি হবে।
বাহ, ভালো তো। আপনার সঙ্গে এখন আর এই পরিবারের কোনো যোগাযোগ নেই। আপনিও কিছু জানেন না, আমরাও আপনার ব্যাপারে কিছু জানি না। ইশতিয়াক কোথায়? ও খুব জরুরি কাজে অফিসে আটকা পড়েছে। আপনি যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এই খবর সে জানে। কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। শাশুড়ি আম্মা, উনি কোথায়? উনি তো এ বাড়িতে থাকেন না। ইশতিয়াকের ছোট ভাই মনোয়ারের বাসায় থাকেন। মনোয়ার থাকে ইউনিভার্সিটি কোয়ার্টারে। আপনি তো জানেন সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির টিচার। ফরাদউদ্দিন কিছুই জানেন না, তারপরেও বললেন, জানি। কিছু কিছু খবর রাখার চেষ্টা করি। কাজে কর্মে এত ব্যস্ত থাকি, যোগাযোগটা রাখা সম্ভব হয় না। শাশুড়ি আম্মা চিঠি লিখেছিলেন এ বাড়িতে আসার জন্যে, তাই ভেবেছি উনি এ বাড়িতেই আছেন। উনি আপনাকে কোনো চিঠি লিখেননি, আমি চিঠি লিখে আপনাকে আনিয়েছি। ওনার হয়ে চিঠি লিখেছি যাতে আপনি আসেন। ও, মার শরীর খুবই খারাপ, প্যারালাইসিস হয়েছে, বিছানায় শুয়ে থাকেন, কাউকে চিনতে পারেন না, কানে খুব ভালো শোনেন। কোনো মেয়ের গলা শুনলেই মনে করেন পারুলাপা এসেছেন। তার বড় মেয়ে যে মারা গেছে এই বোধ নেই। কতদিন ধরে এই অবস্থা? অনেক দিন, তবে মাঝে মাঝে সুস্থ থাকেন, তখন সবাইকে চিনতে পারেন, সহজ স্বাভাবিকভাবে কথা বলেন। ও, দুধটা খান। আমি দুধ খাই না, ভালো লাগে না। চা বানিয়ে আনবো, চা খাবেন? আচ্ছা আনো চা, 1 কাপ খাই। আমার নাম কি আপনার মনে আছে? ফরাদউদ্দিন কিছুক্ষণ হতাশ চোখে তাকিয়ে থেকে বললেন, তোমার নাম আমার মনে নেই। এত লজ্জা পাচ্ছেন কেন? অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, নাম মনে না থাকাটা তো অস্বাভাবিক কিছু না। ফরাদউদ্দিন ক্ষীণ গলায় বললেন, ডায়াবেটিস ধরা পড়ার পর থেকে স্মৃতিশক্তি কেমন এলোমেলো হয়ে গেছে, শরীরটাও খারাপ। শরীর যে খারাপ সে তো দেখতেই পাচ্ছি। এখন ভালো লাগছে না? হুম, এখন ভালো লাগছে। গরম চা খেয়ে শুয়ে থাকুন, ঘুমিয়ে পড়ুন। আপনাকে আর ডিস্টার্ব করব না, ইশতিয়াক আসার পর ডেকে তুলব। আচ্ছা। আমার নাম তো আপনি আর জিজ্ঞেস করলেন না। তোমার নাম কি? দুলি, দুলালি থেকে দুলি। এখন মনে পড়েছে। দুলি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন ২০ বছর কোনো মিথ্যা কথা বলবেন না, ২০ বছর মিথ্যা কথা না বললে আধ্যাত্মিক ক্ষমতা হয়, ওই প্রতিজ্ঞা কি এখনও আছে? আপনার কোনো আধ্যাত্মিক ক্ষমতা হয়েছে? ফরাদউদ্দিন লজ্জিত মুখে হাসলেন। দুলি বলল, প্রশ্নের জবাব তো দিলেন না। ফরাদউদ্দিন বললেন, এই বছর ডিসেম্বরের দিকে ২০ বছর হবে। এতদিন কোনো মিথ্যা বলেননি? টুকটাক বলেছি। যেমন তুমি যখন জিজ্ঞেস করলে তোমার নাম মনে আছে কিনা, তখন আমার নাম মনে ছিল না, তারপরেও চিনেছি এই ভাব করে মাথা নাড়লাম। আপনার কোনো আধ্যাত্মিক ক্ষমতা হয়েছে? এখনও তো ২০ বছর হয়নি। দুলি আগ্রহের সঙ্গে বলল, ২০ বছর পর সত্যি যদি আধ্যাত্মিক কোনো ক্ষমতা হয় আমাকে বলবেন, আমিও মিথ্যা বলা ছেড়ে দেব। তুমি কি মিথ্যা বলো? আমি বেশিরভাগ কথাই মিথ্যা বলি, প্রয়োজনে তো বলি, অপ্রয়োজনেও বলি। দুলি বলল, আপনি অসুস্থ মানুষ, তারপরেও আপনার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। দুলাভাই, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি। আপনি তো খুব ইন্টারেস্টিং একটা মানুষ, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগে। আপনি হয়তো জানেন না, এ বাড়ির সবাই আপনাকে খুব পছন্দ করে, প্রায়ই আপনার কথা হয়। আমার শাশুড়ি যখন সুস্থ থাকেন তখন তিনি বলেন, বাজার থেকে বাইন মাছ কিনে আনো, বাইন মাছের ঝোল রান্না করে পারুলের জামাইকে খেতে বলো। বাইন মাছ নাকি আপনার খুবই পছন্দ? হ্যাঁ, আমার খুব পছন্দ। এখন অবশ্যই খাওয়া হয় না, বাসায় কেউ বাইন মাছ পছন্দ করে না, দেখতে সাপের মতো তো, এই জন্যে। আমি নিজেও বাইন মাছ খাই না, তবে আপনাকে একদিন রান্না করে খাওয়াবো। আচ্ছা, আমি আপনার চা নিয়ে আসছি। চায়ে তো চিনি দেব না, তাই না? 1 চামচ চিনি দিও, বিনা চিনির চা খেতে পারি না। দুলি চা আনতে গেল। ফরাদউদ্দিন উঠে বসলেন। শরীরের ক্লান্ত ভাবটা পুরোপুরি চলে গেছে। এখন মনে হচ্ছে হেঁটে হেঁটে তিনি বাড়ি ফিরতে পারবেন। বাইরে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে ভালো লাগবে। ছাতায় বৃষ্টির শব্দ শুনতে ভালো লাগে। অনেকদিন ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে হাঁটা হয় না। দুলি চায়ের কাপ নিয়ে ঢুকল। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, ইশতিয়াক টেলিফোন করেছে, ও রাত 12টার আগে ফিরতে পারবে না, তবে আপনার জন্য গাড়ি পাঠিয়েছে, গাড়ি আপনাকে পৌঁছে দেবে।
দরকার নেই, ছাতা থাকলে দাও, ছাতা নিয়ে চলে যাব। অসম্ভব, আপনাকে গাড়ি ছাড়া পাঠাবো না। ইশতিয়াক বলেছে কাল সন্ধ্যার পর আপনাকে আসতে, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, গাড়ি পাঠাবে। গাড়ি পাঠানোর দরকার নেই, আমি চলে আসব। আপনি সঙ্গে করে সঞ্জুকে আনবেন। ও কোথাও যেতে চায় না। নিজের মামার সঙ্গে দেখা করতে আসবে না? আপনি বলে টলে তাকে নিয়ে আসবেন। আচ্ছা। ও এবার এমএ পরীক্ষা দিয়েছে না? ভাইভা বাকি আছে। দুলি খানিকটা ইতস্তত করে বলল, তার মামা বোধহয় সঞ্জুর ব্যাপারে আপনার সঙ্গে আলাপ করতে চায়। সঞ্জুর কোন ব্যাপারে? আমি ঠিক জানি না, তবে ব্যাপারটা জরুরি। আমি তাকে নিয়ে আসব। দুলাভাই, আপনি কি একা একা যেতে পারবেন, না আমি আপনাকে পৌঁছে দেব? আমি একাই যেতে পারব। কাল রাতে আমাদের এখানে খাবেন, আমি আপনার জন্য বাইম মাছ রান্না করে রাখব। আচ্ছা। বাইম মাছ ছাড়া আপনার আর কি পছন্দ? কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ। আমার মেয়েরা শুটকি মাছ খায়, কিন্তু কাঁঠালের বিচি দিয়ে খায় না। আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ রান্না করে রাখব। আপনি কিন্তু কাল অবশ্যই সঞ্জুকে নিয়ে আসবেন। আসতে না চাইলে জোর করে তো আনতে পারব না। ছেলে বড় হয়েছে, নিজের মতামত হয়েছে। আসতে না চাইলে বলবেন হাসনাতের ব্যাপারে সঞ্জুর সঙ্গে তার মামা কথা বলবেন। হাসনাতকে? আপনি চিনবেন না, সঞ্জু চিনবে। হাসনাতের কথা বললেই সঞ্জু চিনবে। আচ্ছা, আমি হাসনাত সাহেবের কথা বলবো। দুলি, তুমি আমাকে একটা ছাতা জোগাড় করে দাও। ছাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে ইচ্ছা করছে, গাড়িতে যেতে ইচ্ছা করছে না। দেখি ঘরে ছাতা আছে কিনা। মেয়েদের রংচঙা একটা ছাতা আছে, ওইটা নিবেন? আমার কোনো অসুবিধা নেই। ঝুম বৃষ্টি পড়ছে। মেয়েদের একটা ছাতা নিয়ে ফরাদুদ্দিন এগুচ্ছেন। তার খুবই ভালো লাগছে। রাস্তায় পানি জমে আছে, ফুটপাত পর্যন্ত এখনও পানি ওঠেনি। তিনি ফুটপাত দিয়ে না হেঁটে রাস্তার নোংরা পানিতে পা ফেলে ছপ ছপ শব্দ করতে করতে এগুচ্ছেন। হলুদ স্ট্রিট ল্যাম্প জ্বলছে। হলুদ আলো পানিতে নানারকম নকশা তৈরি করছে। দেখতে এত ভালো লাগছে। ফরাদুদ্দিনের মনে হল আর একটু পানি হয়ে পুরো রাস্তাটা ডুবে গেলে ভালো হতো। রাস্তাটাকে মনে হতো নদী। একটা মানুষ নদীর ওপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কি মজার ব্যাপার। সঞ্জুর ঘর থেকে ছড়তা দিয়ে সুপারি কাটার মতো কুটকুট শব্দ হচ্ছে। ফরাদুদ্দিন অবাক হয়ে শব্দটা শুনছেন। কুট কুট কুটুর কুটুর, এর মানে কি? সঞ্জু সুপারি কাটবে কেন? মজার ব্যাপার তো। রাত 11টা বাজে। ঘণ্টা দুয়েকের জন্যে বৃষ্টি থেমেছিল, এখন আবার শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস ছেড়েছে। আজ রাতের ঘুমটা আরামের হবে। গায়ে পাতলা চাদর দিয়ে শুতে হবে। মাথার কাছের জানলাটা খোলা থাকবে। খোলা জানলা দিয়ে মাঝে মাঝে বৃষ্টির ছাঁট আসবে। আসুক। একটু একটু বৃষ্টির ফোঁটা মাথায় লাগলে কিছু হবে না। গত কয়েক রাত খুব গরম গেছে। আজ রাতটা আরামে যাবে। ঘুমোতে যাবার আগে ফরাদুদ্দিন ছেলের সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য এসেছেন। টুকটাক কিছু কথা বলবেন। হালকা গলায় জিজ্ঞেস করবেন, তোর মামার বাসায় শেষ পর্যন্ত তুই গেলি না? সবাই অপেক্ষা করেছিল। অভিযোগ না, এমনি কথার কথা। ঘুমোতে যাবার আগে কঠিন কথা বলা একেবারেই ঠিক না। এতে ঘুমের অসুবিধা হয়, বদহজম হয়। বদহজম মানেই দুঃস্বপ্ন দেখা। কঠিন কথা বলতে হয় দিনে। সন্ধ্যার পর থেকে হালকা কথাবার্তা, টিভিতে নাটক ফাটক দেখা, ছবিওয়ালা ম্যাগাজিনের পাতা উল্টানো, পরিবারের লোকজন নিয়ে সামান্য হাসাহাসি। ফরাদুদ্দিন সঞ্জুর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। ভেতরে ঢুকবেন কি ঢুকবেন না মন স্থির করতে পারছেন না। কেন জানি ঘুম আসছে না। কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। কনকের সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। সে বাসায় নেই। রাহেলা তাকে নিয়ে কোথায় জানি বেড়াতে গেছে। কোথায় গেছে, কেন গেছে সবই তাকে বলা হয়েছে, কিন্তু তিনি এখন মনে করতে পারছেন না। হয়তো শোনার সময় ঠিকমতো শুনেননি। ফরাদুদ্দিন ছেলের ঘরের দরজায় হাত রেখে সামান্য চাপ দিলেন। দরজা ভেতর থেকে বন্ধ কিনা তার পরীক্ষা। তিনি ঠিক করে রেখেছেন ভেতর থেকে ছিটকিনি দেয়া থাকলে তিনি আর ঢুকবেন না। সকালবেলা সঞ্জুর সঙ্গে কথা বলবেন। অফিসে যাবার আগে ছেলের ঘরে উকি দিয়ে বলবেন, কাল রাতে তোর ঘরে কুটকুট শব্দ হচ্ছিল, ব্যাপার কি রে? সুপারি কাটছিলি নাকি? বিটলনাট কাটিং? সঞ্জুর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ না। চাপ পড়তেই দরজা ফাঁকা হল। ঘরের ভেতর থেকে বারান্দায় আলো এসে পড়ল। সঞ্জু গম্ভীর গলায় বলল, কে?
ফরাদুদ্দিন বললেন, কি করছিস? সঞ্জু জবাব দিল না, তবে কুটকুট শব্দ বন্ধ হয়ে গেল। ফরাদুদ্দিন ঘরে ঢুকে পড়লেন। সঞ্জু খাটে পা তুলে বসে আছে, তার হাতে চকলেটের টিন। কুটকুট শব্দ টিন থেকে আসছে। মনে হয় টিনটা বাঁকা, হাতের চাপ লেগে শব্দ হচ্ছে। সঞ্জুর ঘর খুব গোছানো। এই বয়সের ছেলের ঘর গোছানো থাকে না, জিনিসপত্র এলোমেলো ছড়ানো থাকে। সঞ্জু তাদের মতো না, সুন্দর করে সাজানো ঘর দেখতে ভালো লাগে। ফরাদুদ্দিন আনন্দ নিয়ে চারদিকে তাকালেন। সঞ্জুর পড়ার টেবিলের সামনের দেয়ালে আইনস্টাইনের বড় একটা পোস্টার। মাথা ভর্তি ধপধপে সাদা চুল নিয়ে বিজ্ঞানী বসে আছেন, আওলাঝালা চোখ। আইনস্টাইনের ছবি থেকে চোখ ফিরিয়ে ছেলের দিকে তাকালেন ফরাদুদ্দিন। হাসি মুখে বললেন, তোর খবর কি? ভালো। সুপারি কাটার মতো কুটকুট শব্দ হচ্ছিল, ভাবলাম দেখি ঘটনা কি। ফরাদুদ্দিন এগিয়ে এলেন, চেয়ার টেনে বসলেন। সঞ্জু বলল, কিছু বলবে? আলাদা রিকশা নিয়ে তুই কোথায় চলে গেলি? তোর মামার বাড়িতে সবাই অপেক্ষা করছিল। আমার নিজেরও শরীর খারাপ হয়ে গেল। ওইটা অবশ্যই কিছু না। সঞ্জু বলল, মানুষের বাড়িতে বেড়াতে আমার ভালো লাগে না। ফরাদুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমারও ভালো লাগে না। তারপরেও সামাজিকতা রক্ষা করতে হয়। মানুষ সমাজবদ্ধ জীব। ম্যান ইজ এ সোশ্যাল এনিমেল। সঞ্জু শোন, আগামীকাল তোকে অবশ্যই নিয়ে যেতে বলেছে। বাবা, আমি যাব না। এত করে বলছে, 5-10 মিনিট থেকে চলে আসবি। আমি অবশ্য বলেছি ও কোথাও যেতে চায় না। তোর মামি শুনছে না। না শুনলে কিছু করার নেই। ফরাদুদ্দিন লক্ষ্য করলেন সঞ্জুর কপালের রগ ফুলে উঠেছে। তার মন সামান্য খারাপ হল। সঞ্জুকে রাগিয়ে দিয়েছেন, কাজটা ঠিক হয়নি। তিনি হালকা গলায় বললেন, যেতে ইচ্ছা না করলে আমি বুঝিয়ে বলবো, সমস্যা হবে না। সবারই সুবিধা অসুবিধা আছে। সঞ্জু বলল, বাবা তুমি শুয়ে পড়ো, আমি একটা জরুরি কাজ করছি। ফরাদুদ্দিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তোর মামার বাড়ি যাওয়া নিয়ে তুই দুশ্চিন্তা করিস না, আমি বুঝিয়ে বলবো। তোর মামি অবশ্যই বলছিল হাসনাত সাহেবের কথা শুনলেই তুই যেতে রাজি হয়ে যাবি। সঞ্জু বলল, হাসনাত সাহেবটা কে? ফরাদুদ্দিন বললেন, আমি তো জানি না কে। তুই চিনিস না? না। তাহলে মনে হয় ওরা কোনো গণ্ডগোল করেছে, অন্য কোনো নাম হবে, কিংবা আমি শুনতে ভুল করেছি। তোর মামি হয়তো বলেছে এক নাম, আমি শুনেছি অন্য নাম। এমন সমস্যার মধ্যে পড়েছি বুঝলি সঞ্জু, মাথা বেশিরভাগ সময় আওলা হয়ে থাকে। মানুষের নাম মনে রাখা নিয়েই বেশি সমস্যা হচ্ছে। কোনো একদিন দেখব তোর নামই মনে নেই, সঞ্জুর বদলে তোকে ডাকছি ভঞ্জু। হা হা হা। ডাক্তার দেখাতে হবে। সঞ্জু একদৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। ফরাদুদ্দিন ছেলের দিকে তাকিয়ে আশ্বস্ত করার মতো হাসি দিলেন। সঞ্জু বলল, হাসনাত সাহেবের কথা তোমাকে কে বলল? তোর মামি বলেছে। তোর মামির নাম দুলি, দুলালি থেকে দুলি। আশ্চর্য কাণ্ড বুঝলি সঞ্জু, আমি দুলিকেও চিনতে পারিনি। শুরুতে ভাব করেছিলাম চিনেছি। দুলি আবার খুব চালাক মেয়ে, সে ধরে ফেলল। আমি বিরাট লজ্জার মধ্যে পড়েছি। সঞ্জু বলল, হাসনাত সাহেব নিয়ে মামির সঙ্গে তোমার এক্সাক্ট কি কথা হয়েছে? তেমন কোনো কথা না। তোর মামি বলল হাসনাত নামটা শুনলেই সঞ্জু আসবে। এটা এমন কি মহিমান্বিত নাম যে শুনলেই আমি দৌড়ে চলে যাব? রেগে যাচ্ছিস কেন? বোঝাই যাচ্ছে একটা কিছু ভুল হয়েছে। ভুলটা তোর মামি করেনি, আমি করেছি। তোকে তো বলেছি আমার ব্রেইন কাজ করছে না। সঞ্জু বলল, হাসনাত নামের কাউকে আমি চিনি না। না চিনলে তো ফুরিয়েই গেল। তুই বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়, আজ ঠান্ডা ঠান্ডা রাত আছে, আরামে ঘুমাবি। তিনি সঞ্জুর ঘর থেকে বের হলেন, নিজেই দরজা টেনে দিলেন। বন্ধ দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। কুটুর কুটুর শব্দটা আবার শুরু হয় কিনা তার পরীক্ষা। শব্দ শুরু হচ্ছে না, তার সামান্য খারাপ লাগছে। সঞ্জুর ঘরে আরও কিছুক্ষণ বসলেই হতো, গল্পই করা হলো না। একটা জরুরি বিষয় নিয়ে ছেলের সঙ্গে আলাপ করা দরকার ছিল, অফিসের ব্যাপার। চাকরি করতে আর ভালো লাগছে না। তার আরও 2 বছর চাকরি আছে। ইচ্ছা করলে শারীরিক কারণে তিনি আর্লি রিটায়ারমেন্টে যেতে পারেন। পেনশন অতি সামান্যই পাবেন, সেটা একটা সমস্যা, তবে খুব বড় সমস্যা না। ঢাকা শহরে এখন তার নিজের বাড়ি আছে, দোতলার কিছু কাজ বাকি আছে। কাজটা শেষ করে দোতলা ভাড়া দিয়ে দেবেন।
এর মধ্যে পাশ করে সঞ্জু চাকরি শুরু করবে। চাকরির বাজার যদিও খুব খারাপ, তবু ব্যবস্থা একটা হবে। শালুমামা কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবেন। ছেলের সঙ্গে সাংসারিক কথাবার্তা বলতে পারলে ভালো লাগত। ছেলে বড় হলে বন্ধুর মতো হয়ে যায়। বিলেত আমেরিকায় বাপ বেটা এক টেবিলে বসে মদ খেয়ে হাসাহাসি করে। বাংলাদেশে এটা সম্ভব না, তবে গল্পগুজব করা, হাসাহাসি করা খুবই সম্ভব। টানা বারান্দার শেষ মাথায় একটা বেতের চেয়ার রাখা। কে যেন চেয়ারে এসে বসল। তার 3 মেয়ের কোনো একজন কি? কোন মেয়ে? বড় মেয়ে। তারা 3জন সবসময় একসঙ্গে থাকে। একজন যদি বারান্দায় এসে বসে, বাকি 2জন কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবে। মেয়ে 3টা ছোটবেলায় 3 রকম ছিল। যতই তাদের বয়স হচ্ছে ততই তারা একরকম হয়ে যাচ্ছে। স্বভাব একরকম হবার পেছনে যুক্তি আছে। শুধু স্বভাব না, এদের চেহারাও এখন কাছাকাছি চলে আসছে। 3জনেরই গোলমুখ, ফোলা ফোলা গাল। 3জনই উঁচু গলায় সামান্য ক্যানক্যানা স্বরে কথা বলে। যখন শাড়ি পরে 3জনই একসঙ্গে শাড়ি পরে। যখন সালোয়ার কামিজ পরে তখনও 3জনই সালোয়ার কামিজ পরে। ফরাদউদ্দিন খুশি খুশি মনে মেয়ের দিকে এগিয়ে গেলেন। মেয়েকে একা পাওয়া গেছে, টুকটাক 2-একটা কথা মেয়ের সঙ্গে বলা যাবে। 3 বোন একসঙ্গে থাকলে তিনি কথা বলতে পারেন না। 3জনের দিকে একসঙ্গে তাকানো যায় না বলেই হয়তো এই সমস্যাটা হয়। ফরাদউদ্দিন দূর থেকেই বললেন, কে? বাবা, আমি সেতু। করছিস কি তুই? বসে আছি। বসে আছিস কেন? কি আশ্চর্য কথা, বসে থাকতে পারবো না? ফরাদউদ্দিন সামান্য হকচকিয়ে গেলেন। কার সঙ্গে কথা বলছেন বুঝতে পারছেন না। এটি তার বড় মেয়ে না মেজ মেয়ে? তার 3 মেয়েরই খুব কাছাকাছি নাম, মিতু, সেতু, নিতু। ছোটটার নাম নিতু, এটা ঠিক আছে, এখানে তার গণ্ডগোল হয় না। কিন্তু বড় আর মেজর নামে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল হচ্ছে। সেতু কার নাম? বড়টার না মেজটার? তিনি নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন না, তুই বড় মেয়ে না মেজ মেয়ে? সেতু চেয়ারে বসে পা দোলাচ্ছে। বারান্দায় একটাই চেয়ার। 2টো চেয়ার থাকলে ফরাদউদ্দিন আরেকটা চেয়ারে বসতেন। তার অবশ্যই দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছে না। মেয়ে সামান্য বেয়াদবি করছে, বাবাকে সামনে দাঁড় করিয়ে রেখে নিজে পা দোলাচ্ছে। যাই হোক, এটা এমন কোনো বড় বেয়াদবি না। খুব প্রিয়জনদের সঙ্গে বেয়াদবি করা যায়। তুই একা কেন? তোর বাকি 2 বোন কোথায়? 3 মাস্কেটিয়াস টিভি দেখছে নাকি? সেতু বিরক্ত মুখে বলল, কি যে প্রশ্ন তুমি করো বাবা! রাতে খাবার সময় তো তোমাকে বললাম, মা, নিতু, মিতু আপা আর কনককে নিয়ে ছোট খালার বাসায় গিয়েছে। ওদের বাসার সামনের রাস্তায় পানি জমে গেছে, আজ রাতে আর ফিরবে না। আরে তাই তো। তোমার ভুলোমন ভাবটা দূর করো তো বাবা, বিরক্তি লাগে। ফরাদউদ্দিন মেয়ের কথা বলার ভঙ্গিতে খুবই আনন্দ পেলেন। আনন্দটা বেশি হচ্ছে কারণ মেয়ের কথা থেকে তিনি ধরে ফেলেছেন এই মেয়ে হল সেতু, তার মেজ মেয়ে। একটু আগেই সে বলেছে মা নিতু, মিতু আপা আর কনককে নিয়ে ছোট খালার বাড়িতে গিয়েছে। মিতু আপা বলছে, কাজে মিতু সবচেয়ে বড় বোন। প্রথম মিতু, তারপর সেতু, তারপর শেষে নিতু। কে বড়, কে মেজ, কে ছোট মনে রাখার জন্যে ভালো কোনো বুদ্ধি বের করা দরকার। কি বুদ্ধি করা যায়? সব মেয়ের নামের প্রথম অক্ষর দিয়ে একটা শব্দ বানাতে হবে। শব্দটা মনে রাখলেই কার পরে কে বোঝা যাবে। মিতুর এম, সেতুর এস, নিতুর এন। শব্দটা হল MSN। সহজ বুদ্ধি। এই বুদ্ধি খাটিয়ে তিনি ছোটবেলায় অনেক কিছু মনে রাখতেন। সবাই গেছে, তুই যাসনি কেন? আমি কেন যাইনি সেটাও বাবা আমি তোমাকে বলেছি। কখন বললি? ভাত খাবার সময় বলেছি। ভুলে গেছি, আরেকবার বল। এক কথা 100 বার বলতে ভালো লাগে না। তুমি কোনো ব্রেইন টনিক ফনিক খেয়ে ব্রেইনটা ঠিক করো তো। রেগে আছিস কেন? বাড়ির বড় মেয়েকে হতে হবে শান্ত, ধীর, স্থির। অন্যরা রাগ করলেও বাড়ির বড় মেয়ে রাগ করবে না। বাবা, আমি সেতু, আমি বড় মেয়ে না। ও আচ্ছা, তাই তো। অন্ধকারে বসে আছিস, বুঝতে পারিনি। MSN, তুই মাঝখানে রেস। কি বলছো তুমি? ফরাদউদ্দিন আনন্দে হাসলেন। পারিবারিক সমস্যাটা MSN দিয়ে কাভার করা যাচ্ছে। MSNটা কি? আছে একটা ব্যাপার, বলা যাবে না। সেতু বলল, না বললে নাই। বাবা যাও শুয়ে পড়ো, রাত 12টা বাজে, এখনও হাঁটাহাঁটি করছো কেন? তুইও শুয়ে পড়। আমার ঘুম আসছে না। 3 বোন একসঙ্গে থেকে থেকে এমন অভ্যাস করেছিস, একা থাকলে ঘুম আসবে না। বিয়ের পর তো তোরা মহাবিপদে পড়বি। সবচেয়ে ভালো হতো কি জানিস? কোনো একটা ফ্যামিলির 3 ভাইয়ের সঙ্গে তোদের 3জনের বিয়ে দিয়ে দেয়া।
ফরাদুদ্দিন আনন্দে হেসে ফেললেন। হাসতে গিয়ে তার মনে পড়ল কেন সেতু তার ছোট খালার বাড়িতে যায়নি। সেতুর বিয়ের ফাইনাল কথা হচ্ছে। বিয়ের ফাইনাল কথায় কোণে উপস্থিত থাকে না, উপস্থিত থাকা শোভন না। ছেলে দেশের বাইরে মালয়েশিয়া কিংবা জাপান কোথায় যেন কাজ করে। বিয়েটা সেতুর পছন্দ না। তার আপত্তি হচ্ছে বড় বোনকে বাদ দিয়ে মেজ বোনের বিয়ে আগে কেন হবে। তার চেয়েও বড় আপত্তি হল সেতুর পছন্দের একজন ছেলে আছে। কয়েকদিন তাকে এ বাড়িতে দেখেছেন। একদিন অফিস থেকে ফেরার পথে দেখলেন রিকশায় করে সেতু আর ওই ছেলে যাচ্ছে। সেতু খুব হাতটাত নেড়ে গল্প করছে আর ছেলেটা মাথা নিচু করে বসে আছে। তাকে দেখতে পেলে দুজনই লজ্জা পাবে বলে তিনি দ্রুত অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করলেন। ছেলেটার নাম কি? নাম তিনি শুনেছেন, কিন্তু মনে করতে পারছেন না। সেতুকে সেই ছেলের নাম জিজ্ঞেস করা একেবারে উচিত হবে না। কায়দা করে অবশ্যই জিজ্ঞেস করা যায়। তিনি বলতে পারেন, সেতু শোন, তোর কাছে মাঝে মাঝে একটা রোগা ছেলেকে আসতে দেখতাম, শ্যামলা রং, চশমা পরা। ছেলেটার নাম কি যেন? এখন জিজ্ঞেস করবেন? ফরাদুদ্দিন নাম জিজ্ঞেস করবেন কি করবেন না এই নিয়ে কিছুটা ভাবলেন। যখন পুরোপুরি ঠিক করলেন জিজ্ঞেস করবেন, তখন খাবার ঘর থেকে টেলিফোন বাজতে থাকল। সেতু চলে গেল টেলিফোন ধরতে। বাড়িতে টেলিফোন নতুন এসেছে। টেলিফোনের রিং হলেই সবাই খুব আগ্রহ বোধ করে, শুধু তিনি নিজে শঙ্কিত বোধ করেন। টেলিফোন বাজেই তার মনে হয় অফিস থেকে জরুরি কল আসছে। এক্স কর্নেল হাবিবুর রহমান কোনো একটা জরুরি ফাইল খুঁজে পাচ্ছেন না। ফাইলটা ফরাদুদ্দিনের টেবিলে থাকার কথা। সেতু ফিরে আসছে। নিশ্চয়ই রং নাম্বার। পরিচিত কারোর টেলিফোন এলে সেতু এত সহজে ছাড়ত না। তার 3 মেয়েই টেলিফোনে কথা বলতে খুব পছন্দ করে। কোনো একজনের টেলিফোন এলে বাকি দুইজনও টেলিফোন সেটের আশেপাশে থাকে। একজন কথা বলে, বাকি দুজন নিচু গলায় সারাক্ষণ হাসে। সেতু বলল, বাবা তোমার টেলিফোন। ফরাদুদ্দিন অবাক হয়ে বললেন, আমার টেলিফোন? বলিস কি? এত রাতে কে টেলিফোন করবে? দেখো কে করেছে। তুই জিজ্ঞেস করিসনি? না। ছেলে না মেয়ে? আমার অফিসের কেউ না তো? তুমি টেলিফোনটা ধরলেই তো জানবে ছেলে না মেয়ে। কথা বলে সময় নষ্ট করছো কেন? পরিচিত কাউকে টেলিফোন নাম্বার দিইনি তো, এই জন্যই অবাক হয়েছি। দিব কিভাবে? আমি নিজেই বাসার টেলিফোন নাম্বার জানি না। একটা কাগজে লিখে মানিব্যাগে রেখেছিলাম, সেই কাগজটাও হারিয়ে ফেলেছি। বাবা টেলিফোনটা গিয়ে ধরো প্লিজ। আর ধরতে না চাইলে আমি বলে আসি তুমি ঘুমিয়ে পড়েছ। আমি তো ঘুমাই নাই। মিথ্যা বলাটা ঠিক হবে না। মিথ্যা বললে আয়ু যে কমে, এটা জানিস? না। তুই যতক্ষণ মিথ্যা বলবি ততক্ষণ আয়ু কমবে। কেউ সারাদিনে 5 মিনিট মিথ্যা কথা বললে তার আয়ু থেকে 5 মিনিট মাইনাস করা হয়। মিথ্যাবাদী লোক কখনো দীর্ঘজীবী হয় না। ফরাদুদ্দিন টেলিফোন ধরতে গেলেন। রাত বাজে 12:21। এত রাতে কে তাকে টেলিফোন করবে? হ্যালো দুলাভাই, আসসালামু আলাইকুম। আমি ইস্তিয়াক। আপনি জেগে আছেন, এই জন্যেই কথা বলতে চাইলাম। আপনার শরীরটা এখন কেমন? ভালো। দুলির কাছে শুনলাম আপনার শরীর খুবই খারাপ করেছিল। তারপরেও আপনি একা একা রওনা হয়েছেন, কাজটা ঠিক করেননি। এখন ভালো আছি। আপনাকে একা ছেড়ে দিয়ে দুলিও ঠিক করেনি। আমি ওর উপর রাগ করেছি। কাল আসছেন তো দুলাভাই? হ্যাঁ, আসব। সন্ধ্যার পর থেকে আমি থাকব, কোনো কাজ রাখব না। আপনি সঞ্জুকে নিয়ে আসবেন। আমার মা ওকে খুবই দেখতে যাচ্ছেন। অসুস্থ মানুষ, মাথায় বিকার উঠে গেছে। সারাক্ষণ সঞ্জু সঞ্জু করছেন। সঞ্জু বাসায় আছে তো? হ্যাঁ, বাসায় আছে। ও যেন বাসা থেকে কোথাও না যায়। আসলে ওর সঙ্গেই আমার কথা বলা দরকার। আমি চাচ্ছি কথা বলার সময় আপনিও সামনে থাকেন। দুলাভাই, আপনি এখনই সঞ্জুকে বলে দিন। আমি বলে দেব, তবে ইস্তিয়াক শোনো, ও তোমাদের এখানে যেতে চাচ্ছে না। লাজুক টাইপের তো, কোথাও যেতে চায় না। তারপরেও আমি বলবো, লাজুক হোক যাই হোক, মানুষকে সামাজিকতা রক্ষা করতে হবে। মানুষ হলো সামাজিক জীব। ম্যান ইজ এ সোশ্যাল এনিম্যাল, ঠিক না? হ্যাঁ ঠিক। তাই বলে জোর করে কিছু করানো ঠিক না। এতেও মনের উপর চাপ পড়ে। মনের উপর চাপ পড়লে তার ফল খুবই অশুভ হয়। এই জন্যে আমার নীতি হল কারো মনের উপর চাপ না দেয়া। বুঝলি ইস্তিয়াক? সঞ্জু আসতে না চাইলে আমি তার উপর জোর করব না। তবে আমি নিজে চলে যাব। মার সঙ্গেও দেখা করে আসব। অনেকদিন তাকে দেখতে যাইনি, এটা খুবই অন্যায় হয়েছে। দেখা হলে আমি পায়ে ধরে ক্ষমা চাইব। ইস্তিয়াক বলল, দুলাভাই, আপনি সঞ্জুকে একটু টেলিফোনটা ধরতে বলুন, আমি বলে দিচ্ছি। ফরাদুদ্দিন বললেন, ও
ও মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও রাত জাগে না, সকাল সকাল ঘুমায়। এইটা তার একটা ভালো অভ্যাস। মেয়েগুলির স্বভাব আবার সম্পূর্ণ উল্টা। যত রাত বাড়বে তত তাদের চোখ থেকে ঘুম চলে যাবে। ইশতিয়াক বলল, সঞ্জু একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে। ওর সঙ্গে এই জন্যই কথা বলাটা আমার জরুরি। হাসনাত নামের কাউকে নিয়ে সমস্যা? দুলি এই নামটা বলেছিল। হ্যাঁ। ফরাদউদ্দিন খুশি খুশি গলায় বললেন, তুমি কোথাও বিরাট একটা ভুল করছ। সঞ্জু হাসনাত নামে কাউকে চিনেই না। ও খুব ভালো করেই চিনে। যাই হোক, আপনি ওকে টেলিফোন ধরতে বলুন। ফরাদউদ্দিন টেলিফোন রেখে বারান্দায় এলেন। বারান্দায় সেতু এখন আগের জায়গায় বসে আছে। তার সামনে সঞ্জু দাঁড়িয়ে আছে। দুজনে নিচু গলায় কথা বলছে। কোনো হাসির কথাও হচ্ছে। সঞ্জু হঠাৎ হঠাৎ শব্দ করে হেসে উঠছে। বাবাকে দেখে সঞ্জু হাসি থামিয়ে তাকাল। ফরাদউদ্দিন বললেন, রাত অনেক হয়েছে, ঘুমোতে যা। তার ইচ্ছা না সঞ্জু তার মামার সঙ্গে কথা বলুক। কথা বললেই মেজাজ খারাপ হবে, রাতের ঘুমের সমস্যা হবে। তিনি সঞ্জুর দিকে তাকিয়ে বললেন, তুই তো রাত জাগিস না, আজ জেগে আছিস কেন? সেতু বলল, বাবা, তুমি আমাদের ঘুমের জন্য এত ব্যস্ত হয়ে পড়লে কেন? এই নিয়ে 3 বার ঘুমের কথা বললে। তোমার ঘুম পেলে তুমি ঘুমিয়ে পড়ো। রান্নাঘরে বাতি জ্বলছে। কাজের মেয়েটা মনে হয় জেগে আছে, হয়তো চা বানাচ্ছে। ফরাদউদ্দিনের ছেলে মেয়েদের চায়ের অভ্যাস আছে। হঠাৎ হঠাৎ তাদের চা খেতে ইচ্ছা করে। একবার রাত 3টার সময় খুটখাট শব্দে ঘুম ভেঙেছে। তিনি ঘর থেকে বের হয়ে দেখেন বাসার সব বাতি জ্বলছে। খাবার ঘরের টেবিলে 3 মেয়ে তাদের মাকে নিয়ে গল্প করছে। ওদের সঙ্গে সঞ্জু আছে। সবার হাতেই চায়ের কাপ। খুবই আনন্দময় পরিবেশ। পরিবারের সবাই একসঙ্গে বসে আনন্দ করছে। দেখতেই ভালো লাগে। আনন্দের উৎসবে পরিবারের 1-1 সদস্য বাদ পড়ছে, এটা কোনো বিষয় না। 1-2 বাদ পড়তেই পারে। ফরাদউদ্দিন রান্নাঘরের দিকে এগুলেন। ইশতিয়াক টেলিফোন ধরে বসে আছে। কাজটা ঠিক হচ্ছে না। ঠিক না হলেও কিছু করার নেই। মানুষ সবসময় ঠিক কাজ করতে পারে না, মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়। যা ভাবছিলেন তাই। চুলায় চায়ের কেতলি। অপরিচিত মাঝবয়সী একটা মেয়ে চায়ের কাপ ধুচ্ছে। ফরাদউদ্দিনকে দেখে সে মাথায় কাপড় দিল। ফরাদউদ্দিন অপরিচিত বুয়াকে দেখে অবাক হলেন না। এ বাড়িতে প্রায় বুয়া বদল হয়। একদিনে 3 বার বুয়া বদলের ঘটনাও ঘটেছে। সকালে ছিল একজন, তার চাকরি চলে গেল দুপুরের আগে আগে। বিকেলে নতুন একজন এলো। রাতে ভাত খাবার সময় দেখা গেল অন্য আরেকজন। ফরাদউদ্দিন ঘোমটা পরা বুয়াকে বললেন, আমাকে 1 কাপ চা দিও। বুয়া মাথা নাড়ল। চিনি দিও না, আমার ডায়াবেটিস ধরা পড়েছে। চিনি খাওয়া নিষেধ। আমাকে দিবে হালকা লিকারের চা। জি আচ্ছা। শুধু সকালবেলা দুধ চা দিবে। সকালেও চিনি দেওয়ার দরকার নেই। কনডেন্সড মিল্কে যতটুকু চিনি থাকে তাতেই আমার চলে। জি আচ্ছা। তুমি কি রান্নাঘরে ঘুমাবে নাকি? বুয়া জবাব দিল না। কৌতূহলী চোখে তাকিয়ে রইল। ফরাদউদ্দিন বললেন, রান্নাঘরে ঘুমালে অবশ্যই গ্যাসের চুলার চাবি ভালো করে বন্ধ করে ঘুমাবে। চাবি সামান্য খোলা থাকলেও গ্যাস লিক করে। রান্নাঘর ভর্তি হয়ে যায় গ্যাসে, অ্যাক্সিডেন্ট হয়। পত্রিকা খুললেই এরকম 1-2 অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়। বুঝতে পারছো কি বলছি? জি। ফরাদউদ্দিন কথা বলার আর কিছু পাচ্ছেন না। আরও কিছুক্ষণ কথা বললে হতো, আরও কিছু সময় পার হতো। এর মধ্যে ইশতিয়াক নিশ্চয়ই টেলিফোন রেখে দেবে। পুলিশের লোকের এত ধৈর্য থাকবে না যে 10 মিনিট টেলিফোন কানে নিয়ে বসে থাকবে। ইশতিয়াকের সঙ্গে এখন আর তার কথা বলতে ইচ্ছা করছে না। তিনি যা করবেন তা হল টেলিফোনের কানেকশন খুলে রাখবেন। বুয়া, তোমার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ তো বিরাট জায়গা। ময়মনসিংহের কোথায়? ফুলপুর। ঢাকা থেকে যাতায়াত ব্যবস্থা কি? বাস? জি। ময়মনসিংহের অনেক জায়গায় গিয়েছি, ফুলপুরে যাওয়া হয়নি। দেখি একবার যাব। বারান্দায় চটির ফটফট শব্দ শোনা যাচ্ছে। ব্যস্ত পায়ে কে যেন আসছে। সেতু আসছে। 3 মেয়ে উপস্থিত থাকলে কে আসছে তার জন্যে আগে ভাগে বলে দেওয়া মুশকিল হতো। 3 মেয়েই একই ভঙ্গিতে দ্রুত হাঁটে। বাবা, তুমি রান্না করে কি করছো? চা দিতে বললাম। চায়ের কথা বলতে এতক্ষণ লাগে? রান্নাঘর থেকে বের হতো। ফরাদউদ্দিন রান্নাঘর থেকে বের হলেন। সেতু তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে রইল। বিরক্তিতে তার কপাল কুঁচকে আছে। ফরাদউদ্দিন খাবার ঘরে গিয়ে টেলিফোনের রিসিভার কানে নিয়ে ক্ষীণস্বরে বললেন, হ্যালো। ওপাশ থেকে কেউ জবাব দিল না। শোঁ শোঁ শব্দ হতে থাকল। ইশতিয়াক টেলিফোন নামিয়ে রেখেছে।
ফরাদুদ্দিন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। টেলিফোন লাইন খুলে দিয়ে এখন ঘুমিয়ে পড়তে হবে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। সবচেয়ে ভালো হয় বৃষ্টি নামার পর ঘুমোতে গেলে। বাবা, তোমার ঘটনাটা কি বলো তো? রাত 1টার সময় কাকে টেলিফোন করছো? কাউকে না। কাউকে না মানে কি? তুমি তো কানের কাছে টেলিফোন ধরে আছো। ফরাদুদ্দিন লজ্জিত মুখে টেলিফোন রাখলেন। এই নাও তোমার চা। হঠাৎ তোমার চা খাবার ইচ্ছা কেন হলো এটাও তো বুঝছি না। তুমি তো চা খাও না। সকালে 1 কাপ খাই। ফরাদুদ্দিন চায়ের কাপে একটা চুমুক দিয়ে রেখে দিলেন। রাত দুপুরে চা খাবার কোনো মানে হয় না, ঘুমটা নষ্ট হবে। সে তো এগিয়ে এসে বাবার কপালে হাত রেখে বলল, জ্বর তো নেই। তোমার কপালে হাত দিয়ে মনে হচ্ছে উল্টো আমারই জ্বর। এত ঠান্ডা তোমার গা। বাবা যাও, শুয়ে থাকো, আর ঘুরঘুর করবে না। মাথায় হাত বুলিয়ে দিতে হবে? না। ও, আমি তো ভুলেই গেছি, এখন তো আবার কনক তোমার মাথায় হাত বুলিয়ে না দিলে তোমার ভালো লাগে না। কি যে তুই বলিস! ঠিকই বলি, তুমি কনককে গোপনে চিড়িয়াখানা দেখিয়ে নিয়ে এসেছ। ওই বেচারি কখনো চিড়িয়াখানায় যায়নি। আর তোরা তো চিড়িয়াখানা পছন্দ করিস না। চিড়িয়াখানায় গেলে পশুদের গন্ধে তোদের বমি আসে। কনককে তুমি এত পছন্দ করো কেন বাবা? দুঃখী মেয়ে, এই জন্যে। মার ধারণা কনক দেখতে অনেকটা আমাদের সৎমার মতো। বাবা, এটা কি সত্যি? ফরাদুদ্দিন জবাব দিলেন না। এইভাবে তিনি আগে চিন্তা করেননি। মেয়ের কথা শুনে মনে হচ্ছে সত্যি। পারুলের মুখটা লম্বাটে ছিল, কনকের মুখও লম্বাটে। বাবা, তোমার স্বভাবের মধ্যে গোপন করার একটা ব্যাপার আছে, এটা ভালো না। আমি কি গোপন করলাম? অনেক কিছুই গোপন করো, এতে মা খুব কষ্ট পায়। মা হয়তো আমাদের সৎমার মতো না, কিন্তু মা খুবই ভালো মেয়ে, তাকে কষ্ট দিও না। যাও, ঘুমোতে যাও। তিনি বাধ্য ছেলের মতো ঘুমোতে গেলেন। দরজা লাগানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি নামল। গভীর রাতে বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমের জন্য অপেক্ষা করাতেও আনন্দ। তবে আজ আনন্দটা ঠিকমতো পাচ্ছেন না। বড় একটা সমস্যা হয়েছে। সমস্যাটা চেপে বসেছে মাথায়। নাম নিয়ে কি সমস্যা? আচ্ছা, ইংরেজি শব্দটা যে তৈরি করেছেন সেটা কি? SMN নাকি MSN? এটা তো দেখে আরেক যন্ত্রণা হল। সঞ্জু ঝামেলা জড়িয়ে পড়েছে, এর মানে কি? সে কি ঝামেলা জড়াবে? পলিটিক্স যারা করে তারা ঝামেলা জড়ায়, বিজনেসম্যানেরা ঝামেলা জড়ায়। সঞ্জু এর কোনোটাতেই নেই। রাত 9টা বেজে গেছে, সঞ্জু বাসায় ফেরেনি, এরকম কখনো হয়নি। এই ছেলে কি ঝামেলায় পড়বে? সমস্যাটা কি? ইসহাকের কাছ থেকে জেনে নেওয়া ভালো ছিল। তার মাথা দপদপ করছে। সমস্যার পুরো সমাধান না হওয়া পর্যন্ত ঘুম আসবে না। ঘুমের সমস্যা তার নেই, তবে মাঝে মাঝে খুব ছোট ছোট জিনিস তাকে যন্ত্রণা দেয়। কেউ তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করলে তিনি উত্তর বের করতে না পেরে রাতে বিছানায় জেগে বসে থাকবেন। ধাঁধা জিজ্ঞেস করত পারুল। মশারি খাটাতে খাটাতে জিজ্ঞেস করত, এই বলো তো দেখি, কুটুর মুটুর শব্দ হয়, আসলে তা শব্দ নয়। জিনিসটা কি? জানি না তো জিনিসটা কি। চিন্তা করে বের করো, কুটুর মুটুরের মধ্যেই উত্তরটা আছে। এটা খুবই কঠিন ধাঁধা, এটা পারব না। চেষ্টা না করে বলছো পারব না। চেষ্টা করো, বিছানায় শুয়ে শুয়ে ভাবো। তখন তার আর ঘুম আসে না। মাথার ভেতর ধাঁধা চলতে থাকে। তিনি চিত হয়ে শুয়ে থাকেন। তার পাশে শুয়ে নিশ্চিন্তে ঘুমায় পারুল। জেগে রাত পার করার এই অভ্যাস সঞ্জুরও আছে, ছোট বয়স থেকেই আছে। মার মৃত্যুর পর তিনি সঞ্জুকে নিয়ে ঘুমোতেন। সঞ্জুর আলাদা বিছানা হল সঞ্জু ক্লাস 5-এ ওঠার পর। তখন হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে গেলে তিনি লক্ষ্য করেছেন সঞ্জু তার গা ঘেঁষে চুপচাপ বসে আছে, যেন পাথরের মূর্তি। নিঃশ্বাস প্রশ্বাসের সময় মানুষের শরীর সামান্য নড়াচড়া করে। সঞ্জুর তাও হচ্ছে না। সে মশারির একটা কোণার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। সঞ্জু, কি হয়েছে? কিছু হয়নি। বাথরুমে যাবি? না। পানি খাবি? না। ঘুম আসছে না? আসছে। আসছে তাহলে জেগে বসে আছিস কেন? জানি না। কোনো কিছু নিয়ে মন খারাপ? না। স্কুলে মাস্টার বকেছে? না। শুয়ে থাক, পিঠ চুলকে দিই। আচ্ছা। তিনি অনেকক্ষণ পিঠ চুলকে দেন, গায়ে মাথায় হাত বুলিয়ে দেন। একসময় নিশ্চিত হয়ে যান সঞ্জু ঘুমোচ্ছে। তখন কোমল গলায় বলেন, সঞ্জু, ঘুমোচ্ছিস? সঞ্জু সঙ্গে সঙ্গে বলে, ঘুমের মধ্যে কথা বলছিস কিভাবে? আমি ঘুমের মধ্যে কথা বলতে পারি। ফরাদুদ্দিন আনন্দে হেসে ফেলেন।
শিশুদের সঙ্গে জীবনযাপন করা খুব আনন্দের ব্যাপার। না, এখানে ভুল করা হলো। মানুষের সঙ্গে জীবনযাপন করাই আনন্দের। সঞ্জুর সঙ্গে এখন গিয়ে টুকটাক গল্প করতে পারলে তার আনন্দই হবে। আগের দিনের মতো বিছানায় নিজের পাশে নিয়ে ঘুমোতে পারলে আরও আনন্দ হবে। সঞ্জু খালি গায়ে শুয়ে থাকল। তিনি পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, সঞ্জু, একটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখি উত্তর দিতে পারিস কি না। কুটুর মুটুর শব্দ হয়, আসলে তা শব্দ নয়। ধাঁধাটা তোর মা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি জবাব দিতে পারিনি। তোর তো বুদ্ধি আমার চেয়ে অনেক বেশি, তুই হয়তো পারবি। আচ্ছা আয়, এক কাজ করি, দুজনে মিলে ভেবে ভেবে বের করে উত্তরটা কি। বুঝি সঞ্জু, তোর মা মোটামুটি অদ্ভুত মেয়ে ছিল। ধাঁধা ধরত, কিন্তু ধাঁধার উত্তর দিত না। আমরা কি করি, একটা ধাঁধা জিজ্ঞেস করি, উত্তর না পারলে নিজেরা বলে দিই। তোর মা এই কাজটা কখনোই করত না। কত ধাঁধা যে জিজ্ঞেস করেছে, একটারও উত্তর দিয়ে যায়নি। সবগুলি এখন মনেও নেই। ও আচ্ছা, আর একটা মনে পড়েছে। আকাশে জন্মে কন্যা, পাতালে মরে, হাত দিয়া ধরতে গেলে ছটর ফটর করে। কি পারবি? সহজ না, কঠিন আছে। তোর মা যেসব ধাঁধা জিজ্ঞেস করত সবই কঠিন। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। শহরে বৃষ্টির শব্দ শোনা যায় না। রাত গভীর হলেই শুধু শোনা যায়। জানালা দিয়ে শীতল হাওয়া আসছে। শরীরটা মনে হয় খারাপ করছে। জ্বর সত্যি সত্যি আসছে। জ্বর না এলে এত ঠান্ডা লাগার কথা না। গায়ে চাদর আছে, তারপরেও শরীর কাঁপছে। ইস্তিয়াকদের ওখানে কাল মনে হয় যাওয়া হবে না। জ্বর নিয়তে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়ায় না। দুলি বেচারি বাইন মাছ রান্না করে বসে থাকবে, কিছু করার নেই। অসুস্থ অবস্থায় অতি সুখাদ্যের কথা ভাবলেও বমি বমি ভাব হয়। বারান্দায় কেউ একজন হাঁটাহাঁটি করছে। সঞ্জু কি হাঁটছে? তাকে ডেকে ঘরে নিয়ে এলে কেমন হয়? অসুস্থ বাবার পাশে খানিক্ষণ বসল। এতে ক্ষতি তো কিছু নেই, বরং কথায় কথায় জিজ্ঞেস করা যেতে পারে সে কোনো সমস্যায় পড়েছে কিনা। প্রেম বিষয়ের কোনো সমস্যা না তো? তবে ইস্তিয়াকের গলার স্বরে মনে হচ্ছিল জরুরি কিছু। ফরাদুদ্দিন উঠে বসলেন। খাটে হেলান দিয়ে অন্ধকারে বসে রইলেন। সঞ্জুর মায়ের একটা ধাঁধারও তিনি সমাধান বের করতে পারেননি। এখন আর চেষ্টা করে লাভ নেই। সমাধান বের করলেও সেই সমাধান তাকে জানাতে পারবেন না। তবু উত্তরটা জানা থাকল। কন্যা বাস করে আকাশে, তার মৃত্যু হয় পাতালে। হাত দিয়ে ধরলে সে ছটর ফটর করে। কি হতে পারে? বৃষ্টি কি হতে পারে? বৃষ্টির জন্ম আকাশে, তার মৃত্যু মাটিতে, কিন্তু হাত দিয়ে ধরলে সে তো ছটর ফটর করে না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নীল মানুষ। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।